হ্যালো 2025 নিউ সায়েন্স ব্যাচ, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ থেকে আমি শুরু করতে চললাম তোমাদের জীবনের নতুন একটা জার্নি। ক্লাস 11 সেমিস্টার 1 সাত্রা পাবলিকেশন বই থেকে থিওরি ভিত্তিক ক্লাস। আমরা এই সাত্রা পাবলিকেশন বই থেকে প্রত্যেকটি অধ্যায় একদম সেমিস্টার 1-এর জন্য যেরকম খুঁটে খুঁটে পড়তে হয়, যেহেতু আমাদের সেমিস্টার 1-এর পরীক্ষাটা এমসিকিউ ভিত্তিক, তাহলে আমরা প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা পয়েন্ট একদম খুঁটে খুঁটে পড়ব। ঠিক আছে, চলো তাহলে আজ থেকে আমরা শুরু করলাম সাত্রা পাবলিকেশন বইয়ের একদম প্রথম অধ্যায় কি আমাদের ভৌত জগৎ ও তার পরিমাপ। আমরা যদি আমাদের চারপাশটাকে লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো অসংখ্য দৃশ্য ও দৃশ্য বস্তু, এবং সঙ্গে রয়েছে এই জীবজগৎ, উদ্ভিদ, প্রাণী। তো এই চারপাশটাকে আমরা কি বলবো? আমাদের এই যে চারপাশটা, যার মধ্যে দৃশ্য ও দৃশ্য বস্তু রয়েছে, একেই আমরা বলবো ভৌত জগৎ। কমন? তাহলে ভৌত জগৎ আমরা কাকে বলবো? আমাদের চারপাশের অসংখ্য দৃশ্য বা অদৃশ্য বস্তু এবং জীবজগৎ নিয়ে গড়ে ওঠে আমাদের ভৌত জগৎ। এই ভৌত জগতের মধ্যে অসংখ্য দৃশ্য অদৃশ্য বস্তু ও জীবজগৎ রয়েছে। কমন? এইবার আমরা যদি দেখি, এই ভৌত জগতের মধ্যে প্রতিনিয়তই কিন্তু ঘটে চলেছে অসংখ্য কৃত্রিম ও প্রাকৃতিক ঘটনা। যেমনটা আমি বলতে পারি, গাছ থেকে একটা আপেল পড়ে যাচ্ছে, এই ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আবার একটা গাড়ি দাঁড়িয়েছিল, চলতে শুরু করলো। একটা গাড়ি চলছিল, সে দাঁড়িয়ে গেল। এই যে সমস্ত প্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে, এদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যাখ্যা করবে কে? তাহলে আমরা আমাদের চারপাশে ঘটে চলা এই যে প্রাকৃতিক ঘটনাগুলো, কৃত্রিম ঘটনাগুলো ঘটছে, তাদেরকে ব্যাখ্যা করব বিজ্ঞানের যে শাখায়, সেটাই হলো পদার্থবিদ্যা। পদার্থবিদ্যা কিছুই না, পদার্থবিদ্যা হচ্ছে আমাদের চারপাশে সমস্ত ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করা, তাদের কারণ অনুসন্ধান করা এবং তাদের কোনো সাধারণ নিয়মের সাহায্যে ব্যাখ্যা করা। তাহলে স্যার, আমরা পদার্থবিদ্যা কাকে বলবো? এবার পদার্থবিদ্যার একটা ডেফিনেশন আমরা দেখে নিই। পদার্থবিদ্যা কাকে বলবো স্যার? পদার্থবিদ্যা বিজ্ঞানের যে শাখায় আমরা আমাদের চারপাশের প্রাকৃতিক বা কৃত্রিম ঘটনাবলী ব্যাখ্যা করি এবং প্রাকৃতিক নিয়মাবলীকে ব্যাখ্যা করি, আবার তাদের কারণ অনুসন্ধান করে কোনো সাধারণ নিয়ম খুঁজে বের করি, তাকেই বলা হয় পদার্থবিদ্যা। এই হলো একটা পদার্থবিদ্যার ডেফিনেশন, যেখানে আমরা বিজ্ঞানের এমন একটি শাখা, যে শাখায় আমরা আমাদের চারপাশে প্রাকৃতিক ঘটনাগুলিকে পর্যবেক্ষণ করি, তার কারণ অনুসন্ধান করি, এবং এমন একটা নিয়ম আবিষ্কার করার চেষ্টা করি, যাতে একটা নিয়মের সাহায্যে আমরা অনেকগুলো ঘটনাকে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে,
তাহলে পদার্থবিদ্যার পাঠের উদ্দেশ্যই হচ্ছে আমরা আমাদের চারপাশের এই ঘটনাগুলোকে আমরা ব্যাখ্যা করব। যেমন স্যার, যেমন আমরা ছোটোবেলায় পড়েছি, অষ্টম শ্রেণীতে পড়েছি নিউটনের মহাকর্ষ সূত্র, তাই না? সবারই সেই ঘটনাটা জানা আছে যে নিউটন একদিন একটা আপেল গাছের নিচে বসেছিলেন, একটা আপেল উপর থেকে নিচে পড়ে গেল, সেখান থেকে তিনি তার মাথায় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা শুরু হলো এবং তিনি বহু রিসার্চ করার পরে আবিষ্কার করে ফেলেছিলেন মহাকর্ষ সূত্র, গতিসূত্র। এই মহাকর্ষ সূত্রের সাহায্যে আমরা অনেকগুলো ঘটনাকে ব্যাখ্যা করতে পারি। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তার কারণ জানা যায়। আবার একটা আপেল উপর থেকে নিচে পড়ছে, সেটা জানা যায়। পৃথিবীর সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সেটা জানা যায়। তাহলে এইরকম মহাকর্ষ সূত্রের সাহায্যে আমরা দেখলাম নিউটনের এই মহাকর্ষ সূত্রের সাহায্যে অনেকগুলো ঘটনাকে আমরা ব্যাখ্যা করতে পারছি। কমন। তাহলে পদার্থবিদ্যার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এই মহাকর্ষ সূত্র দিয়ে আমরা কি ব্যাখ্যা করতে পারছি? দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল, দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বলকে ব্যাখ্যা করতে পেরেছিলাম। আর কি করতে পেরেছিলাম? পৃথিবীর ঘূর্ণন বা পৃথিবীর আবর্তন সূর্যের চারিদিকে এটা ব্যাখ্যা করতে পেরেছিলাম। তৃতীয় কি? পৃথিবীর অভিকর্ষ বল, এটাকে ব্যাখ্যা করতে পেরেছিলাম। আপেল কেন উপর থেকে নিচে পড়লো সেটা ব্যাখ্যা করতে পেরেছিলাম, তাই না? যেটা পৃথিবীর অভিকর্ষ বলই বলতে পারি। আপেল কেন উপর থেকে নিচে পড়েছিল, এই সমস্ত ঘটনাগুলো আমরা শুধুমাত্র উপর থেকে নিচে পড়েছিল, এই সমস্ত ঘটনাগুলো আমরা শুধুমাত্র একটা সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারলাম। কী স্যার সেই সূত্র? নিউটনের মহাকর্ষ সূত্র। কমন। তাহলে এই ধরনের অসংখ্য সূত্র আমরা পদার্থবিজ্ঞানে পড়ব। কমন। এইবার আমরা আলোচনা করব আমাদের এই যে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে, এই প্রাকৃতিক ঘটনাগুলো ঘটানোর জন্য তো কোনো না কোনো ফোর্স দরকার, বল দরকার। তাহলে প্রকৃতিতে আমাদের কত ধরনের বল আছে যার সাহায্যে বিভিন্ন রকম প্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে। এবার আমরা তাহলে আলোচনা করব আমাদের প্রকৃতিতে পাওয়া বিভিন্ন মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্সকে নিয়ে। আমাদের এই প্রকৃতিতে আমাদের জানা এখনো পর্যন্ত 4টা ফান্ডামেন্টাল বা মৌলিক বল আছে। কয়টা মৌলিক বল আছে? 4টা। ফান্ডামেন্টাল ফোর্স, মৌলিক বল। কয়টা স্যার মৌলিক বল আছে? 4টা মৌলিক বল আছে। কি কি এগুলো? 1 নম্বর হচ্ছে মহাকর্ষ বল, এই একটা বল আছে। দ্বিতীয় নম্বর কি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, শক্তিশালী নিউক্লিয় বল বা এটাকে আমরা বলবো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স। কমন। তৃতীয় নম্বর কি স্যার? দুর্বল নিউক্লিয়ার ফোর্স, দুর্বল নিউক্লিয়ার বল। কমন। এটাকে আমরা কি লিখব? উইক নিউক্লিয়ার ফোর্স। চতুর্থ নম্বর কি স্যার? চতুর্থ নম্বর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তড়িৎ চুম্বকীয় বল। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স।
আমাদের এই প্রকৃতিতে বিভিন্ন যে প্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে সেগুলোকে ব্যাখ্যা করার জন্য আমাদের হাতে রয়েছে এই 4টা ফান্ডামেন্টাল ফোর্স। এবার এক করে আমরা এই বলগুলো সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। 1 নম্বর হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের যে গাণিতিক ফর্মুলা, তাই না, এটা আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি, যদিও আমরা পরবর্তীতে সেটা বিস্তারিত আলোচনা করব। এখানে অল্প কিছু জেনে নিব। এই মহাকর্ষ বলের জন্য আমাদের যে গাণিতিক ফর্মুলা ছিল সেটা কি ছিল? F ইজিক্যাল টু G m1 m2 বাই r স্কোয়ার। অর্থাৎ দুটো বস্তুকণা যাদের ভর m1, আচ্ছা আমি একটু বড় করেই করলাম, পরে মুছে দেব। দুটো বস্তুকণা, একটা m1 এবং তাদের মধ্যে দূরত্ব হলো r, একটা হলো m2। এই দুটো বস্তুকণা যারা r দূরত্বে আছে তাদের মধ্যে যে পরিমাণ মহাকর্ষ বল কাজ করবে তার গাণিতিক ফর্মুলা হচ্ছে এটা। হ্যাঁ, এই বলটা ভরের গুণফলের সমানুপাতি এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি কমন। এবং এই দুটো বল ছিল কেন্দ্রিক বল। এই দুটো বল অসীম পর্যন্ত কাজ করে। এটা হচ্ছে আমাদের কেন্দ্রিক বল কমন। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা ক্রিয়া প্রতিক্রিয়া। আমরা বলতে পারি m1 বস্তু m2 বস্তুর উপর যে পরিমাণ বল প্রযুক্ত করবে, m2 বস্তু m1 বস্তুর উপর সম পরিমাণ বল প্রযুক্ত করবে। এটাকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া বল বলতে পারি। এটা ক্রিয়া প্রতিক্রিয়া বল কমন। অর্থাৎ এদের ডাইরেকশনটা আলাদা আলাদা। m1 বস্তু m2 বস্তুকে যে আকর্ষণ করবে এই অভিমুখে, আর m2 বস্তু m1 বস্তুকে আকর্ষণ করবে তার অপোজিট অভিমুখে কমন। এবং এটা অসীম পর্যন্ত কাজ করতে পারে। এটা হচ্ছে অসীম পর্যন্ত কাজ করতে পারে। আর কি স্যার, এই যে মহাকর্ষ বল তার জন্য দায়ী যে ফান্ডামেন্টাল এলিমেন্টস বা মৌলিক কণা, সেটাকে আমরা কি বলবো? গ্র্যাভিটন। 4 নম্বর, এই মহাকর্ষ বলের জন্য দায়ী গ্র্যাভিটন কণা কমন। যদিও এই গ্র্যাভিটন মৌলিক বা ফান্ডামেন্টাল এলিমেন্ট এর অস্তিত্ব এখনও আমরা আবিষ্কার করতে পারিনি কমন। তাহলে এইটুকু আমরা আপাতত মহাকর্ষ বল সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব শক্তিশালী নিউক্লিয় বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বল সম্পর্কে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা শক্তিশালী নিউক্লিয় বল। এটা স্যার কোথায় কাজ করবে? পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বল কাজ করে তাকে আমরা বলবো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তাহলে 1 নম্বর কথা হচ্ছে এই বল কোথায় কাজ করে? এই বল পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন এর মধ্যে কাজ করে, তাই না? প্রোটন আর নিউট্রনের মধ্যে কাজ করে। এই বল 10⁻⁻15 মিটার রেঞ্জের মধ্যে কাজ করে এবং এই বল মহাকর্ষ বলের 10⁻38 গুণ। অর্থাৎ স্ট্রং নিউক্লিয়ার ফোর্সই হচ্ছে প্রকৃতিতে পাওয়া বিভিন্ন বলগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কমন। এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। আচ্ছা, এই বলের জন্য দায়ী স্যার কোন কণা? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স
স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এর জন্য দায়ী কোন কণা? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মেসন কণা। মেসন কণা পরবর্তীকালে যদিও এই মেসন কণা থিওরিটা আমরা পুরোপুরি ডিনাই না, আমরা বলতে পারি মেসন কণাও এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য দায়ী। আবার বর্তমানে এটাকে ধরা হয় গ্লুয়ন কণা। গ্লুয়ন কণা, মেসন অথবা গ্লুয়ন যে কোনো একটা থাকতে পারে, কমন। তাহলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের জন্য দায়ী হচ্ছে এই মেসন কণা, এটাও একটা ফান্ডামেন্টাল কণা। তাহলে আমরা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব দুর্বল নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে। তাহলে এরপর আমরা আলোচনা করছি উইক নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্স এটা স্যার কোথায় কাজ করে? যখন আমাদের যে আমরা তেজস্ক্রিয় এলিমেন্টগুলোর কথা জানি সেখান থেকে বিটা বিঘটন ঘটে এই বিটা বিঘটনের ফলে একটা প্রোটন একটা নিউট্রনের মধ্যে যে বল কাজ করে সেটাকেই আমরা বলবো উইক নিউক্লিয়ার ফোর্স। মূলত তেজস্ক্রিয় মৌলের বিটা বিঘটনে প্রোটন বা নিউট্রন কণার মধ্যে এই বল কাজ করে থাকে, কমন। এই বল কাজ করে কোথায়? বিটা বিঘটনে প্রোটন ও নিউট্রনের মধ্যে এই বল কাজ করে থাকে। এই বলটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স থেকে অনেকটাই দুর্বল এবং এই বল 10⁻⁸ মিটার পরিসরে কাজ করে, কমন। এবং এই উইক নিউক্লিয়ার ফোর্স এর জন্য দায়ী যে কণা তাকে আমরা বলবো জেড বোসন বা ডব্লিউ বোসন। এর জন্য দায়ী কোন কণা? 3 নম্বর হচ্ছে ডব্লিউ বোসন বা জেড বোসন। এই দুটি কণা উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য দায়ী। এরপরে আমরা চতুর্থ যে বলটার কথা পড়ব সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ চুম্বকীয় বল, কমন। তাহলে এটা মুছে দিলাম স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। চতুর্থ বল আমাদের হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল ম্যাগনেটিক ফোর্স। তড়িৎ চুম্বকীয় বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমরা ক্লাস 10-এ 10ম শ্রেণীতে কুলম্বের সূত্রের কথা পড়েছি, তাই না? কি ছিল স্যার সূত্রটা? দুটো তড়িৎ আধানের মধ্যে যে আকর্ষণ ও বিকর্ষণ বল F = K Q1 Q2 বাই R²। এখানে একটা কণা আধান Q1, এখানে একটা আধান Q2, তারা যদি R দূরত্বে থাকে তাদের মধ্যে যে বল সেটাই হলো এই তড়িৎ চুম্বকীয় বল, কমন। এবার এর প্রপার্টি কি হয় স্যার? এর প্রপার্টি হয় এই বল আকর্ষণ বল হতে পারে, আকর্ষণ বা বিকর্ষণ উভয়ই হতে পারে, কিন্তু যেটা মহাকর্ষ বল ছিল সেটা শুধুমাত্র আকর্ষণ বল। 2 নম্বর কি আমরা বলতে পারি? এই বল কেন্দ্রিক বল
3 নম্বর আমরা কি বলতে পারি, এই বল সংরক্ষী বল, তাই না? সংরক্ষী বল, অর্থাৎ এই বল পথের উপর নির্ভর করে থাকে না। আমরা পরবর্তীকালে সংরক্ষী বল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মহাকর্ষ বলও কিন্তু সংরক্ষী বল, কমন। আর 4 নম্বর বলতে পারি এই বলের যে রেঞ্জ, এটার যে রেঞ্জ অর্থাৎ পরিসর 10⁻15 টু 10⁻18 মিটার পর্যন্ত হয়, এতদূর পর্যন্ত এই বল কাজ করতে পারে। আচ্ছা, হ্যাঁ, 5 নম্বর আমরা বলতে পারি এটা মহাকর্ষ বল থেকে, এই বল মহাকর্ষ বল থেকে প্রায় 10⁻36 গুণ বেশি। তাহলে আমাদের যে 4টা ফান্ডামেন্টাল বলের কথা আমরা আলোচনা করলাম, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল, কমন। এরপরে হচ্ছে সবচেয়ে দুর্বল বল হলো আমাদের কোনটা, মহাকর্ষ বল। যদি আমরা এই 4টা বলকে তাদের মান অনুযায়ী বড় থেকে ছোট সাজাই, এবার আমি বোর্ডটা ক্লিয়ার করে দিলাম, তাহলে আমরা দেখতে পাবো সবচেয়ে শক্তিশালী বল হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। সবচেয়ে শক্তিশালী হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এরপরে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এরপরে আমাদের উইক নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, এখানে হবে ফোর্স। আর 4র্থ নম্বর হলো গ্র্যাভিটেশন ফোর্স, গ্র্যাভিটেশন ফোর্স। এটা হলো সবচেয়ে শক্তিশালী আর এটা হলো দুর্বল বল, কমন। তাহলে আমরা এই 4 ধরনের ফান্ডামেন্টাল ফোর্স সম্পর্কে আলোচনা করলাম। এইখানে তড়িৎচুম্বকীয় বলে আমরা একটা পয়েন্ট মিস করে গেলাম, সেটা ছিল এই তড়িৎচুম্বকীয় বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য দায়ী কোন ফান্ডামেন্টাল পার্টিকেল বা এলিমেন্ট, সেটা কি, সেটা হলো ফোটন কণা। ফোটন কণার আদান প্রদানের ফলেই এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করে থাকে। আমরা জানি আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাহলে আলোর মধ্যে কি আছে, ফোটন কণা। এবার তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে কি হয়, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র তৈরি করে চুম্বক ক্ষেত্র এবং পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র তৈরি করে তড়িৎ ক্ষেত্র। তাহলে এটা যেহেতু তড়িৎচুম্বকীয় বল এবং ফোটন কণার মধ্যে ওই ধর্মটা বর্তমান, তাহলে বলা হয় বিশেষ করে ম্যাক্সওয়েলের ধারণা অনুযায়ী যে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য দায়ী কে, ফোটন কণা। তাহলে এই বলের জন্য আমরা কোন ফান্ডামেন্টাল কণাকে দায়ী করব, সেটা হলো ফোটন কণা। এইবার তাহলে অল্প করে আমরা আলোচনা করে নিব এই যে আমরা ফান্ডামেন্টাল বা মৌলিক কণাগুলো সম্পর্কে পড়লাম। কি পড়লাম, গ্র্যাভিটন, ডব্লিউ বোসন, জেড বোসন, এবং আমরা পড়লাম গ্লুয়ন, মেসন, আর এখানে পড়লাম ফোটন কণা। এগুলো স্যার কি? আমরা যদি আমাদের প্রকৃতির নিউক্লিয়াসের গঠন আর পরমাণুর গঠন এগুলো নিয়ে আলোচনা করি, তাহলে দেখতে পাবো ডাল্টনের সময়কালে মনে করা হলো যে পরমাণুই হলো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, তাই না? একে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে রাদারফোর্ড, জে থমসন এরা আবিষ্কার করে ফেললেন পরমাণুর ভিতরের কিছু কণা। জে থমসন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন, রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয়াসের গঠন আবিষ্কার করে ফেললেন। এতে দেখা গেল পরবর্তীকালে এতে আবিষ্কার হলো আরও দুটো কণা, প্রোটন ও নিউট্রন। তাহলে আমরা দেখতে পেলাম প্রথমে পরমাণুকেই, এটমকে ক্ষুদ্রতম কণা বলা হলো, পরবর্তীকালে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে পদার্থের সবচেয়ে স্মলেস্ট এলিমেন্ট বলা হলো। কিন্তু এরাও স্মলেস্ট এলিমেন্ট নয়, এদেরকেও ভাঙা যায়। কিভাবে স্যার? তাহলে বর্তমানে আমাদের প্রকৃতিতে কি রকমের এই ফান্ডামেন্টাল ইউনিটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। তাহলে সর্বপ্রথম আমরা আমাদের এই যে ফান্ডামেন্টাল ইউনিটগুলো রয়েছে তাদেরকে ক্লাসিফাই করব দুইভাবে, তাদের
স্পিনের ভিত্তিতে, দুই ভাগে স্পিনের ভিত্তিতে কমন। একটা হচ্ছে যারা হাফ স্পিন করে তাদেরকে বলবো ফার্মিয়ন, এবং যারা ফুল স্পিন করে বা যাদের স্পিন শূন্য তাদেরকে আমরা বলবো কি, তাদেরকে আমরা বলবো বোসন কমন। এবার আমরা তাহলে আলোচনা করছি ফান্ডামেন্টাল পার্টিকেল নিয়ে। ফান্ডামেন্টাল পার্টিকেলস কমন। এদেরকে তাদের স্পিনের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটাকে বলবো বোসন পার্টিকেল, আর একটাকে আমরা বলবো ফার্মিয়ন কমন। এই বোসন পার্টিকেলের গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা কি করবে, এরা করবে ফুল স্পিন, এদের ঘূর্ণন হবে কমপ্লিট। আর যারা ফার্মিয়ন তাদের স্পিন হবে হাফ স্পিন। এই ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করলাম। এবার এই বোসন পার্টিকেলের মধ্যে মাস থাকতে পারে, কণাগুলোর মাস থাকতে পারে, এবং অর্থাৎ ভর থাকতে পারে, এবং এনার্জিও থাকতে পারে। মাস, ভর ও শক্তি উভয়ই থাকতে পারে। এবং যারা ফার্মিয়ন তাদের মধ্যে শুধুমাত্র কি আছে, মাস আছে, এদের মধ্যে শুধু ভর আছে কমন। এরপরে আমরা এই যে ফার্মিয়ন পার্টিকেলগুলো পেলাম তাদেরকে আবার ক্লাসিফাই করব দুই ভাগে। সেগুলো কিসের, একটাকে আমরা বলবো কোয়ার্ক, একটাকে বলবো কোয়ার্ক, আর একটাকে বলবো লেপটন। মূলত তাদের ভরের পার্থক্যের ভিত্তিতে এটা করা হয়। মূলত আমাদের 6টা কোয়ার্ক আছে। কী কী স্যার এগুলো? কোয়ার্ক 6টা। একটা হচ্ছে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, আপ ডাউন। এদের চার্জ কি হয়, এদের চার্জ হয় আপ প্লাস 2/3 ইলেকট্রন এবং ডাউনের -1/3 ইলেকট্রন। তারপরে টপ বটম, টপ বটম এটাও +2/3 ইলেকট্রন, এটা -1/3 ইলেকট্রন, ইলেকট্রনের চার্জের -1/3। আর একটা হচ্ছে চার্ম স্ট্রেঞ্জ, এটাও +2/3 ইলেকট্রন, একটা -1/3 ইলেকট্রন কমন। এই কোয়ার্কগুলো দিয়ে গঠিত যে কণাগুলো আমরা পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে প্রোটন আর একটা হলো নিউট্রন। প্রোটন আর নিউট্রন। এই কোয়ার্ক দিয়ে গঠিত কণা কি? এই কোয়ার্ক দিয়ে গঠিত কণার উদাহরণ হলো প্রোটন আর একটা নিউট্রন। প্রোটন স্যার কী কী কণা দিয়ে গঠিত? প্রোটন গঠিত হয় আপ আপ ডাউন, আপ আপ ডাউন। আর নিউট্রন গঠিত হয় ডাউন ডাউন আপ, ডাউন, এটা নিচে লিখছি, ডাউন ডাউন আপ। এই তিনটা কোয়ার্ক নিয়ে গঠিত হয় একটা প্রোটন, এই তিনটা কোয়ার্ক নিয়ে একটা নিউট্রন গঠিত হয়। এবার যদি এদের চার্জগুলোকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি, দেখো আপ এর চার্জ +2/3 ইলেকট্রন এবং তাহলে +2/3 ডাউনের -1/3 ইলেকট্রন। ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব যেটা, সেটা হবে একটা ইলেকট্রনের সমান, তাই না? এটা হয়ে যাবে 1e, কারণ লসাগু করে দেব। লসাগু হলো 3, তাহলে হলো 2 + 2
-1, 4 আর 1 3/3 কেটে যাবে, 1 থাকবে, পাবো 1 ইলেকট্রন। তাহলে প্রোটনের চার্জ আমরা 1 E এর সমান পাচ্ছি। আর যেটা নিউট্রন, যেটা চার্জহীন, ডাউন কোনটা, ডাউন এইটা -1/3 -1/3 +2/3 ইলেকট্রন। এটা করলে পাবো আমরা 0, কমন নিউটনের চার্জ 0। ঠিক আছে, এবার স্যার লেপটন কোনগুলো? লেপটন আমাদের কাছে 4টা লেপটন এখনো পর্যন্ত জানা আছে। কি কি? একটা হলো ইলেকট্রন, একটা হলো মিউন, একটা হলো টাউ, আর একটা হলো নিউট্রিনো। এই 4 ধরনের লেপটন কণার কথা আমাদের জানা আছে। কমন নিউট্রিনো, এই 4 ধরনের লেপটন কণার কথা আমরা জানি। এবার আমরা তাহলে আলোচনা করছি বোসন্স পার্টিকেলগুলো নিয়ে, যারা মাসও ক্যারি করতে পারে, এনার্জিও ক্যারি করতে পারে। ওকে, তাহলে আমরা এই বোসন পার্টিকেলগুলোকে 3 ভাগে ভাগ করব। যারা মাস ক্যারি করে তাদেরকে আমরা বলবো মেসন কণা, মেসন। এবং যারা মাস প্রদান করতে পারে তাদেরকে আমরা বলবো হিগস বোসন, হিগস বোসন, কমন হিগস বোসন। এবং একে ঈশ্বর কণা বা গড পার্টিকেল বলা হয়, কারণ এটা মাস প্রদান করে। ঈশ্বর কণা বা গড পার্টিকেল, গড পার্টিকেলও বলা হয়। তারপরে যাদের মাস নেই, শুধুমাত্র এনার্জি আছে, তাদেরকে আমরা 4 ভাগে ভাগ করব। সেই কণাগুলো 4 ধরনের। কি কি ছিল স্যার? ডব্লিউ বোসন বা জেড বোসন, ডব্লিউ বোসন, আর কি স্যার? গ্লুয়ন, আর কি স্যার? ফোটন। এই 4 ধরনের কণা আমাদের মাস ক্যারি করে না, এরা শুধুমাত্র এনার্জি ক্যারি করে। আর আরেক ধরনের যে কণা, যেটাকে আমরা বলবো গ্র্যাভিটন, সেটার অস্তিত্ব এখনও আমরা আবিষ্কার করতে পারিনি, তাই একে ক্লাসিফাইয়ের মধ্যে রাখা হচ্ছে না। এবার আমরা আলোচনা করতে চলেছি আমাদের এই ভৌত জগৎ ও তার পরিমাপ অধ্যায়ের একদম মূল টপিক, যেটা ভৌত রাশি এবং তার পরিমাপকে নিয়ে। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের কথা ভাবি, আমরা আমাদের চারিপাশটার কথা ভাবি এবং বিভিন্ন সামগ্রিকগুলোর কথা ভাবি, তার মধ্যে দেখতে পাবো যে বিভিন্ন পদার্থের বিভিন্ন ধর্ম আছে, বা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা আছে, যেখানে আমরা কিছু কিছু জিনিস পরিমাপ করে থাকি। যেমন এই লোকটা বাইক চালিয়ে খুব স্পিডে যাচ্ছে, তাহলে বাইকের গতিবেগ আমরা পরিমাপ করি। আবার একটা বাড়ি খুব উঁচু বাড়ি, তাহলে বাড়িটার হাইটটা আমরা পরিমাপ করি। আবার যদি কারো জ্বর হয়, বাড়িতে কারো জ্বর হলে ডাক্তারবাবু এসে থার্মোমিটার দিয়ে জ্বরের কি মাপে? টেম্পারেচার, উষ্ণতাটা মাপে। সঙ্গে এই যে রাশিগুলোর কথা আমরা বললাম, সেগুলোকে আমরা কি করতে পারছি? পরিমাপ করতে পারছি। আবার এমনও কিছু রাশি আছে, যেমন এখানে দেখো যে এদের মধ্যে যে ইমোশন কাজ করছে, ভালোবাসা কাজ করছে, এই ভালোবাসাটাকে কি আমরা পরিমাপ করতে পারবো না। আবার কারো এই ক্ষেত্রে মন ভেঙে যায়, তাই না? দিল টুট যাতা হয়। এই দিল টুটে যাওয়া, দুঃখ পাওয়া, হাসি পাওয়া, এগুলোকে কি আমরা পরিমাপ করতে পারবো না। তাহলে আমাদের প্রকৃতিতে এমন কিছু রাশি আছে বা বিষয় আছে যাদেরকে আমরা পরিমাপ করতে পারি, তাদেরকে আমরা কি বলবো? ভৌত রাশি। ওকে, আর যাদেরকে পরিমাপ করতে পারি না তাদেরকে ভৌত রাশি বলবো না। তাহলে ভৌত রাশির সংজ্ঞা কী হবে? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে আমরা বলবো ভৌত রাশি। পরিমাপ যোগ্য
যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলা হয় ভৌত রাশি। কমন, পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলা হয় ভৌত রাশি। যেমন আমাদের ধরলাম একটা বাড়ি আছে, এই বাড়িটা কিন্তু ভৌত রাশি নয়, বাড়িটার যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো হলো ভৌত রাশি। কি কি ভৌত রাশি হয়? যেমন দৈর্ঘ্য একটা ভৌত রাশি, প্রস্থ ভৌত রাশি, উচ্চতা ভৌত রাশি, ভর ভৌত রাশি, বেগ ভৌত রাশি, ত্বরণ ভৌত রাশি ইত্যাদি। অসংখ্য ভৌত রাশি আছে। দেখা যাচ্ছে এই সমস্ত ভৌত রাশিগুলোর ক্ষেত্রে কিছু ভৌত রাশি আছে যাদের শুধুমাত্র মান জানা থাকলে যথেষ্ট। আবার কিছু ভৌত রাশি আছে যাদের মানের সঙ্গে তার ডাইরেকশন অর্থাৎ দিকটাও গুরুত্বপূর্ণ। যেমন বল, ধরলাম কোনো একটা টেবিল আছে, এই একটা টেবিল, এই টেবিলটাকে আমি সরাতে বললাম, এখান থেকে এদিকে সরাতে বললাম, তাহলে যদি আমরা এই ডাইরেকশানে বল প্রয়োগ করি তাহলে টেবিলটা সরে যাবে, কিন্তু যদি এই ডাইরেকশানে বল প্রয়োগ করি উপর থেকে নিচে, তাহলে কি টেবিলটা সরবে না। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র মানটা বলে দেওয়াই যথেষ্ট নয়। অর্থাৎ এখানে আমি 5 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে সরাতে পারবো বললাম, কিন্তু কোন অভিমুখে বলটা প্রয়োগ করলে এই টেবিলটা সরবে সেটাও বলতে হবে, তাই না? তাহলে বলের ক্ষেত্রে ডাইরেকশানটা গুরুত্বপূর্ণ। কিন্তু যেমন বস্তুর ভর, বস্তুর আমরা যেটা বলবো দাম, সেগুলোর জন্য ডাইরেকশানটা বলা প্রয়োজনীয় নয়। তাহলে আমরা এই যে ভৌত রাশি তাদেরকে ডাইরেকশানের ভিত্তিতে এবং গঠনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করে থাকি। একবার ভাগ করব আমরা অভিমুখের সাপেক্ষে, এগুলো আমরা নিচু ক্লাসেই পড়েছি। ভৌত রাশির যদি আমরা শ্রেণী বিভাগ করি, ভৌত রাশি একটা হচ্ছে অভিমুখের ভিত্তিতে, একটা হলো গঠনের ভিত্তিতে। এবার অভিমুখের ভিত্তিতে ভৌত রাশিগুলোকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হলো ভেক্টর রাশি। কাকে বলে স্যার স্কেলার রাশি? যেসব ভৌত রাশির কেবল মান আছে কিন্তু অভিমুখ নেই তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, এগুলো হলো স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি যেসব ভৌত রাশির মান ও অভিমুখ দুটোই আছে, যারা ভেক্টর যোগের নিয়ম মেনে চলে তাদেরকে আমরা বলবো ভেক্টর রাশি। যেমন বেগ, ত্বরণ, বল, এগুলো হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি সাধারণ বীজগাণিতিক যোগের নিয়ম মেনে চলে এবং ভেক্টর রাশি ভেক্টর যোগের নিয়ম মেনে চলে। আমরা ক্লাস 11-এ উঠেই ভেক্টর নিয়ে বিস্তারিত অঙ্কের মধ্যে আলোচনা করব এবং ফিজিক্সের মধ্যেও আমরা ভেক্টর নিয়ে সামান্য কিছু আলোচনা করব। কমন। আচ্ছা, আর কি আরেকটা বিভাগ হলো গঠনের ভিত্তিতে। এদেরকে গঠনের ভিত্তিতে আমরা 3 ভাগে ভাগ করব, 2 ভাগে ভাগ করব আপাতত। একটা হচ্ছে প্রাথমিক রাশি, আর একটাকে বলবো লব্ধ রাশি, তাই না? কাকে বলবো স্যার? প্রাথমিক রাশি বা মৌলিক রাশি বলা হয় তাদেরকেই যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, যাদের সাহায্যে অন্য রাশিকে গঠন করা যায়, তাদেরকে আমরা বলবো প্রাথমিক রাশি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়। কি স্যার? দৈর্ঘ্য, ভর, সময়
এগুলো হচ্ছে প্রাথমিক রাশি। লব্ধ রাশি কাকে বলবো? যেসব রাশি অন্য কোনো প্রাথমিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে আমরা বলবো লব্ধ রাশি। যেমন স্যার, যেমন বললাম বেগ, বেগ সমান সমান কী হয়? সরণ বাই সময়। অর্থাৎ বেগ যে রাশিটা সেটা সরণের উপর নির্ভরশীল এবং সময়ের উপর নির্ভরশীল। আচ্ছা, এটা নিয়ে আমাদের এই ক্লাস 11-এ বেশি আলোচনা নেই, তাই আমি অল্প করে একটু আলোচনা করে দিলাম। ওকে, এবার আরেক ধরনের কোয়ান্টিটির কথা আমরা উঁচু ক্লাসে পড়ব, সেটাকে কি বলা হয়? টেন্সার কোয়ান্টিটি। টেন্সার রাশি কি স্যার এটা? এই টেন্সারটা কে আপাতত আমরা 11 লেভেল পর্যন্ত স্কেলার রাশি ভেবে চলবো, কারণ টেন্সার কোয়ান্টিটিগুলো এমন কোয়ান্টিটি যাদের মান আছে কমন, এবং ডাইরেকশনও আছে, অভিমুখও আছে। মান আছে, অভিমুখ আছে, অথচ তারা ভেক্টর রাশি নয়। কারণ কি? তারা কি করে? বীজগাণিতিক যোগ মেনে চলে, বীজগাণিতিক যোগ মেনে চলে। তারা ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না। যেমন কি তড়িৎকে উঁচু ক্লাসে আমরা এটা টেন্সার কোয়ান্টিটি বলবো, কিন্তু আমাদের 11 লেভেল পর্যন্ত 10 লেভেল পর্যন্ত এই তড়িৎকে স্কেলার রাশি বলা হয়, কারণ এটা ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না। এটা সাধারণ বীজগাণিতিক যোগের নিয়ম মেনেই একে আমরা পরিমাপ করতে পারি। কমন। এইবার তাহলে স্যার ভৌত রাশি সম্পর্কে এই আলোচনা করেই আমরা আমাদের ক্লাসটা সমাপ্ত করব না। ভৌত রাশি পরিমাপ করার ক্ষেত্রে আমরা তাদের মানের কথা বললাম, তাদের ডাইরেকশনের কথা বললাম, কিন্তু শুধু মান আর ডাইরেকশনই যথেষ্ট নয়। ভৌত রাশি পরিমাপ করার ক্ষেত্রে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো তার একক, তাই না? যদি আমরা বাজারে গিয়ে কোনো দোকানে কোনো একটা বস্তু কিনবো, যেমন ধরলাম আলু কিনবো, তাহলে গিয়ে যদি শুধুমাত্র আমরা বলি আমাকে 5 আলু দাও, তাহলে দোকানদার কিন্তু স্পষ্টভাবে কিছু বুঝতে পারবে না যে 5টা আলু দিব, 5 গ্রাম আলু দিব, 5 কেজি আলু দিব, কিছু বুঝতে পারবে না। যদি বলি তেল দাও, 5 তেল দাও, তাহলে এটাও বুঝতে পারবে না। তাই আমাদের বলতে হবে 5 কেজি আলু দাও কিংবা 5 লিটার তেল দাও, তাহলে দোকানদার স্পষ্টভাবে বুঝতে পারবে যে আসলে আমি কি চাইছি, কতটা পরিমাণে চাইছি। ওকে, তো ভৌত রাশিগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে গেলে আমাদের কি দরকার? একটা এককের দরকার, মানের সঙ্গে তার এককের দরকার। তাহলে ভৌত রাশির পরিমাপ নিয়ে যখন আমরা আলোচনা করব, তাহলে তার একটা একক প্রয়োজন। অতএব ভৌত রাশি কি নিয়ে গঠিত যদি বলি, তাহলে ভৌত রাশির পরিমাপ। এবার আমরা আলোচনা করছি ভৌত রাশির কি নিয়ে? পরিমাপ। ভৌত রাশির পরিমাপ। ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে ভৌত রাশির যে গঠন, ভৌত রাশির যে গঠন, তাতে আমরা দেখতে পাবো ভৌত রাশি একটা সংখ্যা মান থাকবে এবং সঙ্গে তার একক থাকবে। এই দুটোর সাহায্যে আমরা ভৌত রাশিটাকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারবো। এককের প্রয়োজনীয়তা কী আছে আমরা বুঝলাম। কোনো একটা ভৌত রাশিকে স্পষ্টভাবে প্রকাশ করতে গেলে, দোকানদারকে স্পষ্টভাবে আমি কি চাইছি সেটা বোঝাতে গেলে আমাদের এককের প্রয়োজন। তাহলে স্যার একক আমরা কাকে বলবো? কাকে বলা হয় একক? এককের ডেফিনেশন কী হবে? একক আমরা কাকে বলবো? একক কাকে বলবো? কোনো একটা ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে আমরা কি করি? ওই ভৌত রাশিরই ক্ষুদ্র একটা মানকে প্রমাণ ধরে অন্য ভৌত রাশিগুলোকে পরিমাপ করে থাকি, বা ওই ভৌত রাশিটাকে পরিমাপ করে থাকি। একে বলা হয় একক। ওকে, কোনো ভৌত রাশিকে পরিমাপ করতে হলে ওই ভৌত রাশির ক্ষুদ্র একটা মানকে প্রমাণ ধরে আমরা ওই জাতীয়
ভৌত রাশিকে পরিমাপ করতে পারি। একেই বলতে ওই ক্ষুদ্র ওই ক্ষুদ্র মানকে বলা হয় একক। ওকে, এই ক্ষুদ্র মানকে আমরা বলবো একক। তাহলে ভৌত রাশি একটা সংখ্যামান থাকবে এবং একটা একক থাকবে, তাহলেই আমরা ভৌত রাশিকে খুব স্পষ্টভাবে বোঝাতে পারবো। তাহলে কি স্যার সমস্ত ভৌত রাশিরই একক আছে? না, এমনও কিছু ভৌত রাশি আছে যাদের কিন্তু কোনো একক নেই। কাদের স্যার একক থাকবে না? যে সমস্ত ভৌত রাশি দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাদের কোনো একক থাকে না, যেমন আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব। ওকে, তাহলে এবার আমরা দেখলাম কিছু এককবিহীন রাশি। এককবিহীন রাশি, ওকে, কাকে বলবো? যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত, তার কোনো একক থাকে না, একে বলা হয় এককবিহীন রাশি। উদাহরণে বলতে পারি আমরা পারমাণবিক গুরুত্ব। আমরা জানি পারমাণবিক গুরুত্ব কি। উপরে থাকবে মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, নিচে থাকবে একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এরা যেহেতু ভর আর ভর দুটো সমজাতীয় রাশি, এর অনুপাত, তাই পারমাণবিক গুরুত্বের কোনো একক থাকে না। এছাড়া আছে আপেক্ষিক গুরুত্ব। ওকে, এবার আমরা আলোচনা করব এককের প্রকারভেদ নিয়ে। যেমনটা আমরা ভৌত রাশির প্রকারভেদ আলোচনা করেছিলাম, প্রাথমিক একক, প্রাথমিক রাশি বা মৌলিক রাশি এবং লব্ধ রাশি, ঠিক একই রকমভাবে আমাদের ভৌত রাশির যে এককগুলো আছে তাদেরকেও মূলত দুই ভাগে ভাগ করব। এরপরে আরেকটা ভাগ আমরা পড়ব, সেটাকে বলবো সম্পূরক একক। তাহলে প্রথমত আমরা একক এর শ্রেণী বিভাগ করলে, এটাও মুছে দিলাম। এবার আমরা আলোচনা করব এককের শ্রেণী বিভাগ, বিশেষত গঠনের ভিত্তিতে। কিভাবে ভাগ করব? এটাকে দুই ভাগে ভাগ করব। একটাকে বলবো প্রাথমিক একক, আর একটাকে বলবো লব্ধ একক। প্রাথমিক একক স্যার আমরা কাদের বলবো? প্রাথমিক একক আমরা কাকে বলবো? যে সমস্ত রাশির একক অন্য কোনো রাশির এককের উপর নির্ভরশীল নয়, যাদের সাহায্যে অন্যান্য রাশির একক গঠন করা যায়, তাদের প্রাথমিক একক বলে।
কমন। যে সমস্ত রাশির একক অন্য কোনো রাশির একক নির্ভরশীল হবেই না এবং তাদের দিয়ে অন্য কোনো রাশির একক গঠন করা যাবে, তাদেরকে আমরা বলবো প্রাথমিক একক বা মৌলিক একক। যেমন দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক কি বলো? মিটার বা সেন্টিমিটার, এটা অন্য কারো উপর নির্ভরশীল নয়। এবং ভরের একক, ভরের একক গ্রাম বা কিলোগ্রাম, এটা অন্য কারো উপর নির্ভরশীল নয়। এবার আমরা আলোচনা করব লব্ধ একক। স্যার কাকে বলবো লব্ধ একক? লব্ধ একক যে সমস্ত রাশির একক অন্য কোনো প্রাথমিক রাশির এককের উপর নির্ভরশীল, যারা কি হবে অন্য কারো উপর নির্ভরশীল হবে, তাদেরকে আমরা বলবো নির্ভরশীল, তাদের বলা হয় লব্ধ একক। লব্ধ একক যেমন আমরা বলতে পারি বেগ, বেগের একক কি? বেগের একক হলো এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। তাহলে মিটার কিসের একক? দৈর্ঘ্যের একক। আর কি আছে? সময় একক, সেকেন্ড। তাহলে আমরা দেখতে পেলাম যেটা বেগের একক সেটা দৈর্ঘ্যের এককের উপর নির্ভরশীল আর সময়ের এককের উপর নির্ভরশীল, তাই বেগ হলো একটা লব্ধ একক। এছাড়াও আরও দুটো একক আছে, যেমন কোণ ও ঘনকোণ। যারা দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাদের কোনো একক থাকা উচিত ছিল না, কিন্তু তাদের একক আছে, তাদেরকে আমরা কি বলবো? সম্পূরক একক। হ্যাঁ, যে সমস্ত রাশি দুটো সমজাতীয় রাশির অনুপাত অথচ তাদের একক আছে, তাদেরকে আমরা বলবো সম্পূরক একক। কি বলবো? সম্পূরক বা সাপ্লিমেন্টারি ইউনিট, সম্পূরক। ওকে, সম্পূরক একক যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত অথচ একক বর্তমান বা আমাদের ব্যবহারের তাগিদে আমরা তার এককটা নিয়ে থাকি, তাদেরকে আমরা বলবো সম্পূরক একক। তাদের সম্পূরক বা সাপ্লিমেন্টারি একক বলে। কি কি? যেমন কোণ বা প্ল্যান কোণ, প্ল্যান অ্যাঙ্গেল, এর একক কি? রেডিয়ান। আর ঘনকোণ, এর একক কি? স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান কমন। এই দুটো হচ্ছে আমাদের সম্পূরক একক। এইবার আমরা একক কাকে বলে, এককের প্রয়োজনীয়তা, এককের শ্রেণীবিভাগ, এইটুকু নিয়ে তো আলোচনা করলাম। দেখা যায় আমাদের এই পৃথিবী ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তো প্রাচীনকালে বন মানুষ ছিলাম, তাই না? এরপরে ধীরে ধীরে সভ্য হলাম, পরিমাপ করতে শিখলাম, পরিমাপের জন্য বিভিন্ন সামগ্রী ইউনিটগুলো আবিষ্কার করে ফেললাম। কিন্তু দেখা যায় বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মেজারমেন্ট করার সিস্টেম আবিষ্কৃত হয়। আপাতত আমরা এই সিস্টেমগুলোকে মূলত 3 ভাগে ভাগ করব। এবার আমরা দেখব এককের যে বিভিন্ন সিস্টেম আছে তার শ্রেণীবিভাগ। এককের বিভিন্ন পদ্ধতি বা সিস্টেম যেগুলো আছে সেগুলো। মূলত আমাদের কাছে এককের 3টা সিস্টেম এখনও প্রচলিত আছে। সেটা কি? একটাকে আমরা বলবো সিজিএস সিস্টেম, একটাকে আমরা বলবো এমকেএস সিস্টেম, একটাকে আমরা বলবো এফপিএস সিস্টেম। প্রাথমিকভাবে এই 3টা ছিল। এগুলো সম্পর্কে মোটামুটি সবারই আইডিয়া আছে।
যে আমরা যদি লিখি দৈর্ঘ্য, ভর আর সময়, তাদের দেখা যাবে সি থেকে কি হয় সেন্টিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী হবে সেন্টিমিটার, একে আমরা সেন্টিমিটার এভাবে লিখব। ভরের একক কী হবে গ্রাম, গ্রাম, একে আমরা স্মল জি দিয়ে প্রকাশ করব। সময়ের একক কী হবে সেকেন্ড, একে আমরা স্মল এস দিয়ে প্রকাশ করব। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী হবে মিটার, মিটার, একে আমরা প্রকাশ করব এম দিয়ে মিটার। ভরের একক কী হবে কিলোগ্রাম, কে থেকে কিলোগ্রাম, এম থেকে মিটার, কে থেকে কিলোগ্রাম, একে আমরা কেজি বলবো। আর সময়ের একক কি সেকেন্ড, একে এস দিয়ে প্রকাশ করব। আবার দৈর্ঘ্যের একক কী হয় ফুট। ভরের একক এফপিএস পদ্ধতিতে ফুট, পাউন্ড, সেকেন্ড, পাউন্ড এবং সেকেন্ড, ঠিক আছে। যদিও এই পদ্ধতি আমাদের বেশি ব্যবহারে লাগে না, আমরা মূলত সিজিএস আর আমাদের এই এমকেএস এবং এমকেএসের যে পরিবর্তিত রূপ সেটা হচ্ছে এসআই সিস্টেম, সেটা নিয়ে আলোচনা করব। এবার দেখা গেল যে এই যে পদ্ধতিগুলো আছে, এককের বিভিন্ন পদ্ধতিগুলো আছে, বিভিন্ন দেশে প্রচলিত আছে, কিন্তু আন্তর্জাতিক জিনিসপত্র দেওয়া নেওয়া পরিমাপ করার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হলো। এইসব অসুবিধা দূর করে এবং এই দৈর্ঘ্য, সময়, এই তিনটি প্রাথমিক একক ছাড়াও আরও কিছু ওই সময়টাতে একক আবিষ্কৃত হয়। এই সমস্তগুলো নিয়ে 1960-এর দশকে একটা নতুন মেজারমেন্ট সিস্টেম আবিষ্কৃত হয়, সেটাকে আমরা বলবো এসআই ইউনিট, দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বা এসআই ইউনিট। এবার আমরা তাহলে দেখব এই এসআই সিস্টেমে টোটাল 60টা প্রাথমিক একক আছে এবং 2টো সম্পূরক একক আছে, সেগুলো সম্পর্কে। প্রথমত কি 1 নম্বর হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আচ্ছা, এরকমভাবে লিখছি, এটা হলো আমাদের ভৌত রাশি, এখানে আমরা লিখব ভৌত রাশিগুলোকে, এখানে লিখব সেই ভৌত রাশির এককগুলোকে, এখানে লিখব তার চিহ্নগুলোকে। ওকে, 1 নম্বর ভৌত রাশি কি? 1 নম্বর ভৌত রাশি হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যের এসআই একক কি মিটার, চিহ্ন হলো এম। 2 নম্বর কি ভর। ভরের এসআই একক কি? আমরা এসআই সিস্টেমটাই করব। এটাতে ভরের হলো কিলোগ্রাম। এটাকে আমরা প্রকাশ করব কেজিতে। 3 নম্বর হলো দৈর্ঘ্য, ভর, তারপরে সময়। সময়ের এসআই একক সেকেন্ড, এটাকে এস। 4 নম্বর হলো তাপমাত্রা। তাপমাত্রা হলো এসআই একক কেলভিন, এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করব। তারপরে হলো তড়িৎ প্রবাহমাত্রা। প্রবাহমাত্রা তড়িৎ প্রবাহমাত্রা। তড়িৎ প্রবাহমাত্রার একক কি? আমরা ক্লাস 10-এ পড়েছি এম্পিয়ার। এম্পিয়ার, একে আমরা এ দিয়ে প্রকাশ করব। তারপরে হলো পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, একে আমরা বলবো মোল, আর এটা হলো মোলের সংকেত। এরপরে 7 নম্বর। 7 নম্বর হচ্ছে দীপন প্রাবল্য। এর একক হলো ক্যান্ডেলা, এটাকে আমরা বলবো সিডি, কমন ক্যান্ডেলা সিডি। এই হলো এসআই পদ্ধতিতে টোটাল যে 60টা প্রাথমিক রাশিমালা আছে তাদের নাম, একক এবং চিহ্ন। এবার 2টো সম্পূরক একক এখানে রাখা হয়েছে, কি কি সেগুলো? তাহলে এদিকে আমরা লিখলাম সম্পূরক এককগুলো। একটা হলো কোণ, 2 নম্বর হলো ঘনকোণ। বর্তমানে এদের এসআই সিস্টেমেই রাখা হয়।
কোণের একক রেডিয়ান আর ঘনকোণের একক স্টেরেডিয়ান। কমন, রেডিয়ান আর স্টেরেডিয়ান দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা তাহলে আলোচনা করব এই যে এসআই সিস্টেমের বিভিন্ন এককগুলোর কথা পড়লাম সেগুলোর নির্দিষ্ট একটা ডেফিনেশন নিয়ে। কারণ আমরা যদি দেখি দৈর্ঘ্যের একক হয় মিটার, এবার একটা কাঠের স্কেলের জন্য এবং একটা ধাতুর স্কেলের জন্য 1 মিটার যে ডিস্টেন্সটা সেটা উষ্ণতার ডিফারেন্সের জন্য, উষ্ণতার বিভিন্ন তারতম্যের জন্য তার মান আলাদা আলাদা হতে পারে। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হতে পারে সেই জন্য আমরা কি করেছি, মিটারকে আমরা সংজ্ঞায়িত করে রেখেছি। অর্থাৎ কোনো একটা দূরত্বের নির্দিষ্ট দূরত্বকে 1 মিটার বলে যেটা ধরা আছে সেটা এক জায়গায় সেফ রাখা আছে, তাকেই আমরা 1 মিটার বলবো। কি স্যার সেই সংজ্ঞাটা? ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স দপ্তরে প্ল্যাটিনাম ইরিডিয়াম, যেটা 90 এবং 10 অনুপাতে তৈরি সংকর ধাতুর দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো 1 মিটার। দেখো আমি লিখে রেখেছি সংখ্যাটা। ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স দপ্তরে 273 K উষ্ণতায় প্ল্যাটিনাম ইরিডিয়ামের 90:10 অনুপাতে তৈরি সংকর ধাতুর একটি দণ্ডের দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে 1 মিটার বলা হয়। কমন। এছাড়া মিটারের একটা আধুনিক সংজ্ঞাও আছে। আলো শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের 1/299792458 অংশে যে দূরত্ব যায় তাকেও 1 মিটার বলা হয়। এবার আমরা এই যখন দৈর্ঘ্য, মিটার দিয়ে আমরা কি পরিমাপ করি? দূরত্ব বা দৈর্ঘ্য পরিমাপ করি। এই দৈর্ঘ্য যখন খুব বড় বড় দৈর্ঘ্য পরিমাপ করব তাও কি আমরা মিটার দিয়ে পরিমাপ করব? আর যখন খুব ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করব তাও কি আমরা মিটার দিয়ে পরিমাপ করব? সেই ইউনিটগুলো কি? আমরা যখন দৈর্ঘ্য খুব বড় বড় দৈর্ঘ্য পরিমাপ করি তার জন্য মূলত 3টা এককের কথা আলোচনা করব, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং লাইট ইয়ার আলোকবর্ষ এবং হচ্ছে পারসেক। ওকে, প্রথমত দৈর্ঘ্যের বড় একক কি স্যার? দৈর্ঘ্যের বড় এককগুলো একটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটাকে বলবো EAU। এটা কি হয়? এটা হয় 1.5 × 10⁻11 মিটার। এতটা 1 মিটারের সঙ্গে এত গুণ করলে আমরা পাবো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। দ্বিতীয় নম্বর কি স্যার? দ্বিতীয় নম্বর হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার। আলোকবর্ষ কত হয় স্যার? এটা হয় 9.46 × 10⁻15 মিটার। এত মিটার হয় 1 আলোকবর্ষের সমান। আর দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক যেটা সেটা হয় পারসেক। পারসেক সেটা কত হয় স্যার? সেটা হয় 3.1 × 10⁻16 মিটার, বা একে আমরা বলতে পারি 3.1 আলোকবর্ষ। কমন, আলোকবর্ষ। এগুলো গেল আমাদের দৈর্ঘ্যের বড় একক। এবার আমরা আলোচনা করব দৈর্ঘ্যের যে ক্ষুদ্র এককগুলো আছে সেগুলো। দৈর্ঘ্যের ক্ষুদ্র একক। কমন, দৈর্ঘ্যের ক্ষুদ্র এককগুলো কি? দৈর্ঘ্যের অর্থাৎ আমরা যেমন ক্ষুদ্র ক্ষুদ্র দৈর্ঘ্যগুলো যখন পরিমাপ করব, যেমন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব, প্রোটনের দূরত্ব, আর তরঙ্গ দৈর্ঘ্য, এই ব্যাপারগুলো যখন আমরা পরিমাপ করব তখন যে ইউনিটগুলো আমরা ব্যবহার করব। তাহলে দৈর্ঘ্যের ক্ষুদ্র এককগুলোর মধ্যে 1 নম্বর আমরা যেটা পড়ব সেটা হলো মাইক্রোমিটার। আচ্ছা, বাংলায় লিখি মাইক্রোমিটার। এক মাইক্রোমিটার সমান হয়ে 1 × 10⁻⁻6 মিটার। তারপরে আমি বলবো ন্যানোমিটারের কথা। এটা হয় 1 × 10⁻৯ মিটার। এবারে আমি বলবো আংস্ট্রমের কথা। আংস্ট্রম, এটা আংস্ট্রমের চিহ্ন। এটা হয় 1 × ন্যানোমিটার এবং 19 × 9 1 × 10⁻10 মিটার।
4 নম্বর আমরা পড়ব পিকোমিটারের কথা। পিকোমিটার এটা হয় 1 × 10⁻⁻12 মিটার। তারপরে পড়ব আমরা এক্স ইউনিটের কথা। এটা হয় 1 × 10⁻30 মিটারের কথা। আর দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্র যে একক সেটাকে আমরা কি বলবো? এটা দেখা যাচ্ছে দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্র যে একক সেটাকে আমরা বলবো 6 নম্বর পিকোমিটার। দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্র যে একক তাকে আমরা কি বলবো? ফার্মি। এক ফার্মি সমান 1 × 10⁻15 মিটার। ওকে, এই গেল আমাদের দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্র যে এককগুলো সেগুলো নিয়ে আলোচনা। এবার আমরা এসআই পদ্ধতির অন্য দুটো এককের কথা আলোচনা করব। একটা হলো কিলোগ্রাম আর একটা হলো সেকেন্ড। কিলোগ্রাম আমরা কাকে বলবো? ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স দপ্তরে প্ল্যাটিনাম ইরিডিয়াম সংকর ধাতু, যেটা 90:10 অনুপাতে তৈরি হয়েছিল, সংকর ধাতুর একটি নির্দিষ্ট খণ্ডের যে ওজন, একটা নির্দিষ্ট ধাতব খণ্ডের যে ওজন তাকে আমরা বলবো 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রামটাকেও আমরা সংরক্ষিত করে রেখেছি যাতে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা সৃষ্টি না হয়। কমন। এবার আমরা 1 সেকেন্ড কাকে বলবো? 133 পরমাণবিক ভর বিশিষ্ট সিজিয়াম মৌলের একটি নির্দিষ্ট বিকিরণ যে সময়ের মধ্যে এতবার 9192631770 সংখ্যক কম্পন সম্পন্ন করে সেই সময়কে আমরা 1 সেকেন্ড বলে ধরে থাকি। তাহলে এই গেল আমাদের এসআই সিস্টেমের কিছু নির্দিষ্ট সংজ্ঞার কথা। কমন। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব মাত্রাকে নিয়ে। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমরা এই ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।